আমি এখানে তোমার সাথে কথা বলছি না, চুপ থাকলে ভালো হয়। মানে কি বলতে চাস? আর তুমি কোন সাহসে মারলে ওকে? ইরা মিতুকে চড় মেরে বসলো। আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ থাকতে? ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই ওকে জড়িয়ে ধরেছিলিস কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিব, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি হয়তো আমাকে আর ভালোবাসো না। আসলে আমি পাগল, কেন যে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো। তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করতে গেছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসা নেই। আসলে আমার মতো মেয়েকে হয়তো ভালোবাসার যোগ্যও নয়। পারলে ক্ষমা করে দিও। ইরা কাঁদতে কাঁদতে মিতুর কাছে আসলো আর বলল, আপু পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আমি এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা সহজ, কিন্তু বিপরীত মানুষটার ভালোবাসা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। আবার সম্ভব নয়, সম্ভব হয়ও না। যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। এমন খুব ভালো ছেলে, আপনাকে অনেক ভালো রাখবে। মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি। আপনি হয়তো এটাও ভাবছেন যে ইমনকে আমি আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না, আমি আপনাদের পথের কাঁটা হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, পারলে মাফ করে দিন প্লিজ। কথাটা বলে ইরা ওখানে থেকে কান্না করতে করতে চলে আসলো। আমি বাইক নিয়ে ইরার পিছন পিছন বাসায় আসলাম। ইরা ওর রুমে ঢুকে গেল। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ধুর, কি করতে গেলাম আর কি হয়ে গেল। আমাকে ইরাকে বলতেই হবে সত্যিটা। আমি ইরার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। ইরা হয়তো কাঁদছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। আমি ইরাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ইরা দরজা খুলল না। আমি দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। ইরা দরজা খুলল। তখন ইরা বলল, প্লিজ আমায় একটু একা থাকতে দিন। যদি আপনি আর একবার এখানে এসেছেন, তাহলে আমি এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাব। কথাটা বলেই ইরা দরজা বন্ধ করে দিল। আমি রুমে চলে আসলাম। একটু পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি ইরা নেই। তখন আম্মু বলল, ইরার সাথে তোর কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে ও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়ে নিজের রুমে চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ভাবি। আমার ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, এমনি ভালো লাগছে না তাই। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? আসলে তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করছে, তাই খুব খারাপ লাগছে। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব, তুই এখন ঘুমা। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি চুপ করে শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ইরার হাসি মুখটা সামনে আসছে। যে করেই হোক ওকে আমাকে পেতেই হবে। ওকে আর আমার থেকে দূরে যেতে দিব না। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ইরা, আমি তোমাকে ভালোবাসি। কাল যে করেই হোক ওর থেকে ক্ষমা চাইতে হবে। দরকার পড়লে ওর পায়ে পড়ব, কিন্তু ওকে নিজের থেকে দূরে যেতে দিব না। সারা রাত ঘুম হয়নি। ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুম ফাঁকা। ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। কয়টা ট্রেনে? 10টা 30-এ। আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইডে বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়ল। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শোনা যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা। পেলি ওকে? না ভাবি।
আচ্ছা তুই বাসায় আয়, তোর সাথে কথা আছে। আচ্ছা, আমি এখনই আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরার ছবিটা ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে। আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগাই দিই। চোখ খুলে দেখি মাথায় হাত আর পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি, তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদের ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ তোর যদি কিছু হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কি করে বল? কিছু হয়নি তো? কিছুই হয়নি। তুই জানিস তোর মাথায় হাত পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকেলে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবেই হাঁটতে পারতেছি, কিন্তু হাতটার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি। আকাশে তারার মেলা। হাজারো তারার ভিড়ে চাঁদটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল। পিছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। ভাবি, তুমি এখানে? এত রাতে এখানে মনমরা হয়ে বসে আছিস এখনো? বলবি তোর কিছু হয়নি তো? আসলে ভাবি। ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি, আমি ইরাকে ভালোবাসি, আর আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া আর আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনের সব কথা ভাবিকে খুলে বললাম। বুঝলাম না, শুধু একটা ভুল বুঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগেই বুঝে গেছি। আচ্ছা আমি দেখি কি করা যায়, কিন্তু একবার মন খারাপ করে বসে থাকা চলবে না। যা রুমে গিয়ে রেস্ট নে। এভাবে 5 দিন কেটে গেল। মাথা হাত পায়ের সেলাই খুলে ফেললেও দাগগুলো রয়েই গেছে। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। এমন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন? আজ তুই, আমি আর তোর ভাইয়া আমাদের বাসায় যাব। ভাবির কথাটা শুনে আমার খুশির সীমানা ছিল না। ভাবিকে গিয়ে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ ভাবি, তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হইছে, আর পাম দিতে হবে না। তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কিরে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? রেডি হচ্ছে। প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে? হইছে, তোর তো আর তর সইছে না। কেন? আচ্ছা, তুমি আরেকটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোন দিন ময়দা মাখি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মায়ের হয়নি অনেক দিন। ও, তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতে তোমার ময়দা মাখতে অনেক সময় লেগে গিয়েছে, আর দেরি করলে ট্রেন মিস হয়ে যাবে। কি আমি ময়দা মাখি? যাবই না আমি, যাও তোমরা। আহ ভাবি, রাগ করছো কেন? ভাইয়া তো মজা করে বলছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না। আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওরা খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ার মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তর সইছে না। কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পারছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হলো, হাসছো কেন? না এমনি, তবে একটা কথা বলে দেই, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাচ্ছিলি? আরে না, আমি তো ভাবছিলাম আধা ঘন্টা। আর বাবারে বাবা, কি প্রেম পাগল দেবর আমার। ধুর, তোমাদের যত সব আলতু ফালতু কথা। থাকবোই না আর এখানে। কথাটা বলার পর সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কার যেন হাত পড়ল। পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে পড়েছি, তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশন আসলো।
স্টেশন থেকে বেরিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া আর একটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া, রিক্সার ভাড়া দিয়ে চলো। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার দরজার কলিং বেল চাপতেই একটা মহিলা দরজা খুলে দিল, আর ভাবি তাকে জড়িয়ে ধরল। হয়তো এটা ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভিতরে গেলাম। তখন ইরার মা বলল, ইরা, ইরা, দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে, হয়তো সারা রাত ঘুমায় না। তখন ইরা বলল, কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি? ভালো আছি, তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার কি অবস্থা করেছিস বলতো? ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না। খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করছে না। আমি কি করব বল? ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না। এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দিব। ইরা ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরার চোখ আমার উপর পড়ল। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আবার মাথা নিচু করলো। তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এটা আপনার রুম। ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। ইরা পাশের রুমে ঢুকে গেল, হয়তো ওটা ওর রুম। ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছু লোক থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাইয়া ওদের জামাই ভাইয়াকে খাওয়াক, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। কি ব্যথা! পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে। ভাইয়ার যে কি অবস্থা হচ্ছে কে জানে। ব্যথা! হঠাৎ কে যেন রুমে ঢুকলো। তাকে দেখি একটা মেয়ে। ভাইয়া, আসতে পারি? আসো। এই নিন। হাতে একটা 7-আপের বোতল ধরিয়ে দিয়ে, যাক, মেয়েটা মনের কষ্ট বুঝছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিন্তি। আমি আপনার ভাবির চাচাতো বোন। ও আচ্ছা। ভাইয়া, একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে কিসের দাগ? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিন্তি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছিল শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ভাবির ডাকে ঘুম ভাঙল। কি হয়েছে ভাবি, ডাকতেছো কেন? ঘুরতে যাব, চলো। যাও তোমরা, আমি যাব না। ও, ইরাও যাবে আমাদের সাথে। তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আর একটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমি এক কোণে। ইরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় ইরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের উপর যেই হাত দিতে যাব, অমনি ও হাত সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়া আর ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর এদিকে আমি শুধু বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। একটু পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো আর ইরাকে বলল, কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম বস। ছেলেটি ইরা আর আমার মধ্যে বসে ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথা শুনতে লাগলাম। ইরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন ছেলেটার সাথে হেসে কথা বলছে। এটা দেখে মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়াধুরা দেই, কিন্তু কি করব?
ইচ্ছা থাকলেও উপায় নেই, ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো? এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম আর মেয়েটাকে বললাম, কারো জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে বসে আছেন তাই বললাম। একা বসে থাকলে কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আছি। আপনার কথা ঠিক বুঝলাম না। অত বুঝে কি হবে বলেন তো, আমি ইমন। আমি নিশি। আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোনটা? এই যে কারোর জন্য অপেক্ষা করছেন কি না? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। কে সে? ওই যে দেখছেন একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে আর আপনি এখানে বসেছেন? ব্যাপারটি ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। আমি নিশির সাথে গল্প করতে লাগলাম। এদিকে ইরা রিয়াদের সাথে কথা বলা বাদ দিয়ে আমার এর দিকে তাকিয়ে আছে। তখন রিয়াদ বলল, কিরে, কি হলো? ওইদিকে কি দেখিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, তুই যা, আমি পরে বলবো। এখন আমার ভালো লাগছে না। রিয়াদ চলে গেল। ইরা ইমনকে কষ্ট দিতে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছে। ইমনকে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে দেখে ইরার আর সহ্য হলো না। সে তার আপুর কাছে গেল। তখন তার আপু বলল, কি রে, তুই এখানে? ইমন কই? আছে, চল বাসায় যাব। এক্ষুনি? একটু পর যাই, তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি ওঠ। দুলাভাই ওঠেন তো। আচ্ছা, ইরা যখন বলেছে চলো চলে যাই, কিন্তু ইমন কই? আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। ইরা ইমনের কাছে আসলো। কথা বলা শেষ হলে চলুন, বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। আসার সময় অবশ্য ইরার মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগি লোকে তাকাচ্ছিল, মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম। সিগারেট খাওয়াটা আমার নেশা না, দিনে একটা থেকে দুইটা না খেলে নাই। হঠাৎ একটু পর কারো পায়ের আওয়াজ পেলাম। সিগারেটটা লুকিয়ে ফেললাম। ইরা ছাদে উঠল। সিগারেটটা দূরে ফেলে দিতে চাইলাম, কিন্তু দিলাম না, দেখিও কি করে। ইরা ছাদের এক কোণে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়েই সিগারেট খেতে লাগলাম। তখন ইরা বলল, এটি কি আপনার বাসা যেখানে সিগারেট খাচ্ছেন? না কেন, এখানে সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ বারণ, আর এই ছাদে যার তার আসা এলাও না। এক্ষুনি নেমে যান। তাহলে আমি যার তার এর মধ্যে পড়ি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। ও ভালো তো, কথায় ভালোই বিষ ঢালতে শিখে গেছো। যাই হোক, আমি নেমে যাচ্ছি। কথাটা বলেই নিচে চলে আসলাম। হীরাদের বাসার পাশে একটা চায়ের দোকান আছে। ভাবিকে বলে ওখানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। ইরা ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ওকে দেখতে না পেলেও চাঁদের আলোয় ওর ছায়াটা ঠিকই দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার দেওয়া বিষগুলোকে মন থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ইরা দাঁড়িয়ে। ওর মুখোমুখি না হয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কোনোভাবেই হার মানলে চলবে না, পুরো চেষ্টা করতে হবে। কোনো মতেই আমি ইরাকে আমার জীবন থেকে আলাদা হতে দিব না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাইয়া নাস্তা করছে, পাশে সিনথিয়া আর ইরাও আছে। আমি গিয়ে সিনথির পাশে বসলাম। আমি আমার মতো খেতে লাগলাম। এর মধ্যে সিনথি আমার কানের কাছে আসলো আর বলল, ভাইয়া, আপনি আর আমি আজ ঘুরতে যাব। পাশ থেকে কথাটা হয়তো ইরা শুনতে পেল। ইরা সিনথির দিকে রাগি লোকে তাকালো। ওর চোখ দেখে সিনথির যায় যায় অবস্থা। তখন ইরা সিনথিকে বলল, এত কথা কিসের খাওয়ার সময়? যা উপরে যা।
তখন ইরাকে ভাবি বলল, আরে ওকে খেতে দে আগে। না, ওর খাওয়া লাগবে, তুই উপরে যা। সিনথি ভয় পেয়ে উপরে পালালো। ইরা আমার দিকে একবার তাকিয়ে উঠে গেল। ওর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। সারাদিন ইরার সাথে কোনো কথা হয়নি। বিকেলে বাজার যাওয়ার জন্য বের হলাম। তখনই সিনথি আসলো আর বলল, ভাইয়া কই যান? একটু মার্কেটে যাব। ও, আমিও যাব, চলুন, আমার কিছু কেনাকাটার আছে। আমি আর সিনথি বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে সিনথি কেনাকাটা করতে লাগলো। তখনই একটা শপে একজোড়া পায়েল দেখে খুব পছন্দ হলো। আমি পায়েলগুলো ইরার জন্য কিনে নিলাম। ইরার পায়েল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বেরিয়ে আসবো, তখনই দেখলাম ইরা মার্কেটের ভিতরে যাচ্ছে। ভাবলাম এক্ষুনি পায়েলগুলো ওকে পরিয়ে দেই, তাই ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। কি হলো, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরার ইচ্ছা হয়? কুত্তা, বাবা মা শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের জন্মের ঠিক নেই, সেই জন্য তোরা এমন করিস। আরেকদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। কথাগুলো বলে ইরা চলে গেল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। আশপাশের সব মানুষ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। অজান্তেই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইরা এমনটা করতে পারলো? হয়তো ভুলটা আমারই, কিন্তু আমার বাবা মা নিয়ে না বললেই পারতো। আজ বুঝে গেলাম ওর মনে হয় আমি আর নেই। হঠাৎ করে কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে ফেললাম। তাকিয়ে দেখি সিনথি। ভাইয়া, আপু তোমার সাথে এমন করলো কেন? আমি ভাবতেও পারিনি আপু এমন করবে। তুমি তো খারাপ কিছু করনি। আরে বাদ দাও, আমি কিছু মনে করিনি। সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারছি। আমি আপুর ব্যাপারে অনেক লজ্জিত। আমি আপুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে কি বলছো? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করোনি। সব দোষ আসলে আমার ভাগ্যের। বুঝলাম না। আসলে কি জানো, মানুষ যখন কাছে কিছু পায় তার মর্যাদা দিতে পারে না, আর যখন সেটা চলে যায় তখন সেটা তার কাছে অনেকটা দামি হয়ে যায়। আর কিছু সময় উপর থেকে সেটা লেখা থাকে না। আমার ক্ষেত্রে হয়তো উপরওয়ালার মর্জি। কারোর মনে জায়গা করে নিতে উপরওয়ালার মর্জি থাকা লাগে নাকি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পেতে গেলে, একটা হ্যাপি এন্ডিং এর জন্য তার আদেশ থাকা লাগে। তার ইচ্ছে না থাকলে রাস্তায় একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যাবেই। তোমার কথা কিছুই বুঝতে পারলাম না। একদিন বুঝতে পারবা। চলো বাসায় যাই। চলো। বাসায় আসলাম, ভাবি আমাদের কাছে আসলো আর আমাকে বলল, কি রে, তোর গালে কিসের দাগ? তখন ভাবিকে সিনথি বলল, জানো আপু, ইরা আপু না। কথাটা বলার আগে আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে একটা মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে দাগ পড়ে গেছে। ভাবি আমার দিকে তাকালো। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। উপরে এসে শুয়ে পড়লাম। কি এমন ভুল করেছিলাম যে ইরা আমার সাথে এমনটা করলো? ভেবেছিলাম ওর অভিমানের জন্য হয়তো এমনটা করছে, কিন্তু এখন বুঝতে পারছি ইরা আর আমাকে ওর জীবনে চায় না। তাহলে ওর ইচ্ছেটাই থাক। নীরবে কেঁদে চলেছি। কেন জানি না নিজেকে খুব একা লাগছে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চিরদিনের মতো হারিয়ে গেল। শত চেষ্টায় তাকে আটকে রাখতে পারলাম না। চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। চোখের পাতাগুলো জলে ভিজে গেছে। ভালোবাসা আমার সাথী না হলেও কষ্টগুলো আজ আমার সাথে ঠিকই আছে। ভালোবাসার সবচেয়ে বড় পাওনাটা হয়তো পেয়ে গেলাম। নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে আম্মু আব্বু ভাইয়া ভাবিকে ধোকা দেয়া হবে। তাই এই যন্ত্রণা নিয়ে সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। সারা রাত কেঁদেই গেলাম। বাইরে খেয়ে এসেছি বলাই ভাবি আর ডাকেনি। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে আছি। চাঁদের আলোয় কেমন যেন একটা মায়া আছে। আর আজ বুঝলাম কেন জ্যোৎস্না রাতের চাঁদ সবার পছন্দের রাতের একলার সময় পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়। তা ভালো হোক বা খারাপ, রাতের আকাশ কখনো কাউকে একা রাখে না, সাথে রেখে দেয় কিছু কষ্টদায়ক পুরনো স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে চায়ের দোকানের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি যে মনে হলো, পিছনে তাকিয়ে দেখি ইরা আসছে। আমি কিছু না বলে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট ধরিয়ে পার্কের দিকে গেলাম। একটু পর ইরা ওর কিছু বান্ধবীর সাথে পার্কে এলো। আমি ওকে দেখে মাথা নিচু করে রইলাম আর নীরবে সিগারেট খেতে লাগলাম। হঠাৎ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি জল মুছে বড় একটা নিঃশ্বাস নিলাম। তারপর আরেকটা সিগারেট ধরালাম। এদিকে ইরা ইমনকে সিগারেট কেনা দেখে ওর পিছনে আসে, সাথে কিছু ফ্রেন্ডকেও নিয়ে আসে, যাতে ইমন বুঝতে না পারে। ইরা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
কালকের ঘটনার জন্য ইরাও সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত ইমনের জন্য কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্যই ও কষ্ট পাচ্ছে, সব আমার জন্য। কোন মুখে ওর কাছে যাব? এসব কথা ভাবতে ভাবতে ইরা কেঁদেই ফেলল। তখন ইরার ফ্রেন্ড বলল, কি রে, কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো। ইরা আর ওই জায়গায় না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তখন ইমন একটু পর সামনে তাকিয়ে দেখে ইরা নেই। সারা দিন পর বিকেলে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে কিন্তু ফোন ধরিনি। বিকেলের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি আমাকে দেখে বলল, কই ছিলি? বাইরে। কি হয়েছে তোর বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি। উপরে যা, তোর সাথে আমি একটু পর কথা বলছি। আমি রুমে এসে শুয়ে পড়লাম, মাথাটা খুব ব্যথা করছে। একটু পর ভাবি আসলো আর বলল, তুই সিগারেট খাস? আমি চুপ হয়ে গেলাম। আমি নিচে তোর শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়েছি। কি হলো, বলছিস না কেন? আমি চুপচাপ করে রইলাম। আর যেন কোনোদিন সিগারেট খাওয়া না দেখি। তারপর ভাবি আমার কাছে আসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, ইরা কি বলেছে তোকে? কিছু বলেনি। তুই বলবি না, আমি জানি। ভাবি সিনথিকে ডাক দিল। একটু পর সিনথি রুমে আসলো আর সিনথিকে বলল, কাল মার্কেটে কি হয়েছিল? কই কিছু হয়নি তো আপু। আরেকবার মিথ্যা কথা বললে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো, বচ্চাত মেয়ে। ভাবির ধমকে সিনথি কেঁদে দেয়। কান্না করা বন্ধ কর। ভাবির ধমকে সিনথি চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এখন বল, কাল কি হয়েছিল? একটাও যদি মিথ্যা বলেছিস তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। সিনথি সব কথা ভাবিকে বলে দেয়। ভাবি রেগে আগুন হয়ে যায়। আমার হাত ধরে ইরা রুমে নিয়ে যেতে লাগলো। ভাবি আমার কথাটা শোনো, ইরার কোনো দোষ নেই, আমি ওর হাত ধরেছিলাম। তাতে কি হয়েছে? এর আগে মনে হয় তুই ওর হাত ধরিসনি, আর হাত ধরেছিস বলে তোকে মারবে, বাবা মা তুলে গালি দিবে। ভাবি আমার কথাটা শোনো একবার। একদম চুপ করে থাকবি। ভাবির এমন রূপ কোনোদিনও দেখিনি। ভাবি রেগে একদম আগুন হয়ে আছে। ভাবি আমাকে ইরার রুমে নিয়ে গেল। ইরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন ভাবি ইরাকে বলল, তুই কালিমনকে কেন মেরেছিস? ও কোন সাহসে আমার হাত ধরেছিল? আপু, আমার কথাটা শোন। চুপ, তোকে নিজের বলতে ঘৃণা করছে। তুই জানিস ইমন তোকে কতটা ভালোবাসে, তাও তুই ওকে অপমান করলি, ওর বাবা মা নিয়ে গালি দিলি। ওর বাবা মা এখন আমারও বাবা মা। তুই এতটা নিচ হয়ে গেছিস জানতাম না। ইরা নীরবে কান্না করে যাচ্ছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারই ভুল, আমি কেন ইমনকে এখানে আনতে গেলাম। কালকে আমরা এখান থেকে চলে যাব, তারপর আরো কোনোদিন এ পাশে আসবো না। ইরা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তখন ভাবি ইমনকে বলল, ইমন ভাই, আমাকে মাফ করে দে। আমার বোন এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি। কি করছো ভাবি? তুমি আমার বড়, তোমার মাপ চাওয়া মানায় না। ভাবি ওখান থেকে চলে গেল। আমি ইরার দিকে একবার তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, যেন কিছু বলতে চাইছে। ওর মুখটা খুব মায়াবী লাগছে, কিন্তু এই মায়ায় আর জড়িয়ে লাভ নেই। আমার রুমে চলে আসলাম। একটু পর ভাবি এসে আমার কাপড় গুছিয়ে দিতে লাগলো। ভাবি, ও তো তোমার নিজের বোন, তুমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবা? এইরকম বোনের দরকার নেই, যে মানুষকে মানুষ মনে করে না। কিন্তু ভাবি। চুপ, একটাও কথা বলবি না। সব কাপড় গুছিয়ে দিয়েছি, কাল সকালে তাড়াতাড়ি বের হবে। ঘুমিয়ে পড়। কথাটা বলেই ভাবি বেরিয়ে গেল। রাতে ঘুম আসছে না, জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরে হালকা বাতাস বইছে, পরিবেশটা মনোরম মনে হচ্ছে। হঠাৎ করেই ইরার জন্য কেনা পায়েল দুটোর কথা মনে পড়ল। ব্যাগ থেকে পায়েলগুলো বের করে নাড়াচাড়া করতে লাগলাম। ইরার জন্য বসে বসে একটা চিঠি লিখলাম। পায়েল আর চিঠিটা নিয়ে ইরার রুমে গেলাম। দরজা খোলা আছে। ভিতরে গিয়ে দেখি ইরা ঘুমিয়ে আছে। ওর পায়ের কাছে গিয়ে পায়েল দুটো পরিয়ে দিলাম। চিঠিটা পায়েলের সাথে আটকে দিলাম। কিছুক্ষণ ওর খাটের পাশে বসে ওকে দেখতে থাকলাম। ওকে দেখে মন ভরছেই না। অনেকক্ষণ বসে থাকার পর ওর কপালে একটা মায়া এঁকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। সারা রাত ওর সাথে কাটানো কথাগুলো ভাবতে লাগলাম। কিভাবে যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সকালে এসে ভাবি ডাকলো, ঘুমের ভান করেছিলাম। ভাবি ডাক দেওয়ার একটু পর উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলাম। যাওয়ার আগে ইরার রুমে গেলাম। ইরা এখনো ঘুমিয়ে আছে। ইরার পাশে গিয়ে বসলাম। মন ভরে ওকে দেখতে থাকলাম। ওর চুলগুলোর জন্য মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম।
তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখন ইরা নড়ে উঠল। পায়ের মধ্যে পায়েলের সাথে চিঠিটা দেখলাম। বুক বড় নিঃশ্বাস নিয়ে চলে আসলাম। নাস্তা করে বেরিয়ে পড়লাম। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে পায়ে পায়েল, আর পায়েলের ভিতরে একটা চিঠি। ইরা চিঠিটা খুলে পড়তে লাগলো। ইরা কি বলবো ভেবে পারছি না। আজ মনটা কেমন যেন করছে, খুব একা লাগছে। তোমার থেকে দূরে চলে যেতে হবে কোনোদিন ভাবিনি। সবটাই আমার ভুল। আমি হয়তো তোমার যোগ্য নই, তাই হয়তো এমনটা হলো। সেদিন তোমার কথাগুলো কথা না বিষ ছিল, যেগুলো আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমাকে ভালোবাসার আমার কাছে কোনো কারণ ছিল না, আর ভুলে যাওয়ারও কারণ নেই, তাই তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তুমি আমার থেকে ভালো কাউকে পেলে হয়তো আমাকে ভুলে যাবে। আর আমাকে দেখে যেন পুরনো কথা যাতে না মনে পড়ে, তাই আর তোমার সামনে কোনোদিন আর আমার ভালোবাসা নিয়ে আসবো না। সেটা নিয়ে চিন্তা করো না। পায়েলগুলো দেওয়ার জন্যই সেদিন তোমার হাতটা ধরেছিলাম, আর সেদিন বুঝতে পেরেছিলাম তোমার হাত ধরার ক্ষমতা আমার কোনোদিন হবে না। পায়েলগুলো তোমার জন্য কিনেছিলাম, তাই রেখে দিলে খুশি হব। ভেবে নিও তোমার কাছে এটা আমার শেষ চাওয়া। ভালো থেকো। আর আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা খারাপ হলো, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করি আমার থেকে ভালো কাউকে নিজের জীবনে পাবে, যে আমার মতো জানোয়ার হবে না। ইতি, ইমন। ইরা চিঠিটা নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। জীবনের সবচেয়ে বেশি যাকে ভালোবাসতাম সে আজ দূরে চলে গেল। কি করে বাঁচবো আমি? আমার আর বেঁচে থাকার অধিকার নেই। কেন বাঁচবো আমি? আর কার জন্যই বা বাঁচবো? আমি ভাবি আর ভাইয়া স্টেশনে বসে আছি। 30 মিনিট ধরে ট্রেন আসতে দেরি হচ্ছে। একটু পর ভাবির ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলার পর ভাবি চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? ইমন, ইরা না সুইসাইড করার চেষ্টা করছে। কি বলছো? ইরা কোথায় এখন? আম্মু ওকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো। আমরা সবাই হাসপাতালে গেলাম। অজান্তেই চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। ভাবি আমার কাছে আসলো আর বলল, কাঁদিস না ভাই আমার। ভাবি, পাগলিটার কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। আমি তো ওর ভালো থাকার জন্য ওর থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যে এমনটা করবে। ভাবি, ওর কিছু হবে না তো? কিচ্ছু হবে না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি ওর কাছে যাব ভাবি। একটু পর ডাক্তার চেক আপ করছে, তুই চুপটি করে বস, আমি আসতেছি। ভাবির কথা শুনে কিছুটা হলেও স্বস্তি পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন আর বলল, আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারে, কিন্তু এক এক করে। সবাই দেখা করতে গেল। ভাবি আমাকে আগে যেতে বলল, কিন্তু আমি সবার পরে গেলাম। ইরা শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতে ব্যান্ডেজ করা। দুজনেই চুপচাপ। ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমি ওর হাতের উপর হাত রাখলাম। ইরা চুপচাপ। দুজনের মুখে কোনো কথা নেই। কি বলবো ভেবে পাচ্ছি না। না, ওকে একটু রাগিয়ে দেখি। আমি কি চলে যাব? আসতে কে বলেছে? কেউ বলেনি। নির্লজ্জ এর মতো চলে আসছি। এখন ফিরে যাই। চলে যা, লাগবে না তোকে। আরে চিল্লাচ্ছ কেন? যাচ্ছি তো। উঠতে যাব, তখন দেখছি ইরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুখটা কি এদিকে ঘোরানো যাবে? না, যাবে না। চলে যা তুই, কারোর দরকার নেই আমার। সত্যি তো। ইরা চুপ, কান্না করছে। কি হলো? ইরা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকে মুখ গুজে কান্না করতে লাগলো। আরে এত কান্না কেউ করো কেন? চুপ কর, একদম কথা বলবি না। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলছিস তাহলে বুঝতে পারবি। তাহলে সেদিন বাজারে কি বললে? আসলে সেদিন তোমাকে সিনথির সাথে দেখে মাথা খারাপ হয়ে গেছিল, তাই আবল তাবল বলে ফেলেছি। আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি মাফ না করো তাহলে আমি আবার কিছু করে ফেলবো। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? অবশ্য আবার হাত কাটলে ভালোই হবে। কেন? তাতে তোমার ওজনটা যদি একটু কমে। যে মোটু তুমি। কি আমি মোটু? বলেই বুকে কামড়ে ধরলো। আরে আরে লাগছে তো, ছাড়ো। ছেড়ে দিল। এভাবে কেউ কামড় দেয়? ওসব বাদ দাও, এখন একটা কিস দাও তো। কি কিস? এখন না, বিয়ের পর। দিবা কিনা বলো। কেউ এসে পড়বে। তোর গুষ্টি কিলাই। বলেই ইরা আমাকে টান দিল। আমি ইরার উপর পড়ে গেলাম। ইরা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। 3 মিনিট পরে ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। ইরা আবার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এভাবে 3 বার কিস করলো। শেষমেশ ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিলাম।
ইরা মুচকি মুচকি হাসতে লাগলো। আমি হাঁপাচ্ছি। এমন বারবার কেউ কিস করে? আমি কি জানি। এখনই দম বন্ধ হয়ে যেত। হয়েছে, ঢং বাদ দাও। আমি ইরার পাশে বসলাম। বিকেলের দিকে ইরাকে বাসায় আনা হলো। গাড়ি থেকে নামার সময় ইরা ডাক দিল, কি হলো? আমার কেমন যে লাগছে, মাথাটাও ঘুরছে, আমি হাঁটতে পারবো না। তো কি করব? কোলে করে নিয়ে যাও। কি বলছো ভাইয়া? ভাবি আছে তো। নিয়ে যাবে কিনা বল। ভাবি তখন আমার কাছে আসলো। কি হয়েছে, বাসায় চল। দেখো না আপু, আমার মাথাটা ঘোরাচ্ছে, কেমন যেন লাগছে। ওকে বলছি কোলে করে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছে না। একটা মেয়ে অসুস্থ, ওকে সাহায্য করা বাদ দিয়ে কি বলছিস? যা উপরে নিয়ে যা। কথাটা বলে ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরা আমার গলা জড়িয়ে ধরলো। ইরাকে ওর বেডে শুয়ে দিলাম। তখন ইরা বলল, আমার পাশে শুয়ে পড়ো। না না, সবাই কি ভাববে? বলছি না শুয়ে পড়ো। ইরা জোর করে ওর পাশে শোয়ালো। আমার বুকে মাথা গুঁজে চুপ করে রইল। কিছুক্ষণ পর, ইমন, হুম। একটা কিস করি। না, করি না। এখন না, এখন ঘুমাও। তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। আমি ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা ঘুমিয়ে পড়লো। রাতে ইরাকে খাইয়ে দিলাম। রাতেও ইরা ওর পাশে জোর করে শোয়ালো। ভাবিকে বললাম। ভাবি বলল, ইরা অসুস্থ, ওকে একা রাখা ঠিক হবে না। ভাইয়াও ভাবির সাথে নিল। মাঝরাতে, ইমন শুনছো? কি হলো? ছাদে যাব, চলো। রাত 1টা বাজে, এখন ছাদে গিয়ে কি করবা? চাঁদ দেখবো, চলো না। কাল গেলে হয় না? না হয় না, চলো এক্ষুনি। চলো। আরে আরে, আমি হাঁটতে পারবো না, কোলে নিয়ে যাও। ইরাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনে দোলনায় বসলাম। ইরা আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা চাওয়ার কিছু ছিল না মনে হয়। সময়টা এখানে থেমে যাক আমাদের এই মুহূর্তে। ইমন, আবার কি হলো? আর ছেড়ে যাবে না তো? যতদিন পর্যন্ত উপরে যে আছে তার ডাক না পড়ছে ততদিন পর্যন্ত আমি তোমার পাশেই আছি। একটা কথা বলবো? বলো। একটা কিস দিবা? আবার? দিবা না? যাও, তোমার সাথে আর কথাই নাই। আরে আমি কি বলছি দিব না? তাহলে দাও। ইরার কপালে একটা মায়া এঁকে দিলাম। এরকম করে কেউ কিস দেয়? তাহলে কেমন করে দেয়? দাঁড়াও দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো। ইরার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ইরার ঠোঁট আমার ঠোঁটের কাছাকাছি। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। ইরার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ইরা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ইরা আমাকে আমার কোলে মাথা রাখলো। দুজনে চন্দ্রবিলাস করতে লাগলাম। ভালোবাসায় প্রত্যেকটা মুহূর্ত একটা অদৃশ্য সম্পদ। ভালোবাসায় হারানোর কিছু নেই। সবসময় প্রকৃত ভালোবাসা হয় না, কিছু সময় মানুষ মোহের শিকার হয়, আর সেটাকেই ভালোবাসা ভেবে বসে। প্রকৃত ভালোবাসায় শেষে গিয়ে শুধু থেকে যাবে দুটি মন, আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ভালোবাসা। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।